হ্যালো এভরিওয়ান, আমরা মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করছিলাম। আজকে আমরা পেজ 143-এর এমসিকিউগুলো সলভ করব, ঠিক আছে? এবং সেখান থেকে কি সমস্ত কনসেপ্ট আমরা ডেভেলপ করব। ওকে, প্রত্যেকটা জিনিস আমরা নিখুঁতভাবে বুঝবো, যাতে আমাদের আর যেন এক্সট্রা করে কনসেপ্ট বুঝতে না হয়। ওকে, তো কোশ্চেন থেকে আমরা কিন্তু সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করে নেব। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা সেটা কী বলছে, প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা? মেন প্রাইমারি যে গ্রিন হাউস গ্যাস সেটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড। এটা একদম তোমাদেরকে জানতেই হবে, খুব খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, আমরা সবাই জানি, ছোটোবেলা থেকে আমরা জানি এটা। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কী বলছে, বলছে কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়? দেখো, গতিশক্তি শূন্য কখন হবে? যখন টেম্পারেচার পুরো জিরো হবে, জিরো বলতে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে কিন্তু তোমার গতিশক্তি শূন্য হবে। জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট যে টেম্পারেচার হয় কিসে, কোনটাকে বলি আমরা? জিরো কেলভিনকে বলি আমরা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। ওকে, যদি কেলভিন স্কেলে বলি তাহলে জিরো কেলভিন, যদি আমরা সেলসিয়াস স্কেলে বলি তাহলে পরে তোমার -273 ডিগ্রি সেলসিয়াস হয়। ফারেনহাইট হলে পরে সেই রিলেশন দেখিয়েছিলাম, সেই রিলেশন থেকে করতে হবে তোমাদেরকে। ওকে, এগুলো তোমাদেরকে জানতে হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে আগের দিনই দেখিয়েছিলাম একটা রিলেশন, সেখান থেকেই তোমরা করতে পারো, অসুবিধা কিছু নেই। নেই বোঝা যাই হোক। আচ্ছা দেখো, তোমার হচ্ছে কি যে জিনিসটা বলছে, যদি কেলভিন স্কেলে বলো তাহলে জিরো কেলভিন বলবে তুমি, যদি সেলসিয়াস স্কেলে বলো তাহলে তুমি বলবে -273 ডিগ্রি সেলসিয়াস। এবার এদের মধ্যে রিলেশন তুমি জানো নিশ্চয়ই, যে টি ইকুয়াল টু ক্যাপিটাল টি ইকুয়াল টু টি প্লাস 273। ওকে, টি প্লাস 273, এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস হবে। ক্লিয়ার হয়েছে? এই জিনিসগুলো তোমরা কিন্তু জানো, তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, এটা ছিল অ্যাকচুয়ালি C/5 ইকুয়াল টু, তোমার যদি ধরো ফারেনহাইট স্কেলের সাথে রিলেশন দেখায় তাহলে কি F-32/9 হবে। আর যদি আমি কেলভিন স্কেলের সাথে যদি দেখাই আমি, তাহলে পরে টি নয়, ক্যাপিটাল টি -273 ডিভাইডেড বাই 5 এটা হয়। এবার তোমাকে ধরো এর সাথে এর বলে, তাহলে করে দাও, এর সাথে এর বললে করে নাও, কোনো অসুবিধা কিছু নেই। যখন একটা তুমি মনে রাখো, কেলভিন স্কেলে কি জিরো কেলভিন হয়, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার পরম শূন্য উষ্ণতা, যে টেম্পারেচারে মলিকিউলসগুলো কোনো কাইনেটিক এনার্জি থাকে না, তারপরে ফ্রিজ হয়ে যায়, পুরো ফিক্সড হয়ে দাঁড়িয়ে থাকে। বুঝতে পারলে? তাদের কোনো কাইনেটিক এনার্জি থাকে না, পুরো তারা একদম স্থির হয়ে যায়। সেই টেম্পারেচারটাকে বলে আমরা কি? অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে, তাহলে এখানে জিরো কেলভিন হবে। বলছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব বলে দিয়েছে, বলছে 24 গ্রাম ভরের ওই গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? দেখো, একদম ইজি কোয়েশ্চেন। আচ্ছা, নাম্বারগুলো দেখে নিই একবার আমি। তো আগেরটা ছিল কোয়েশ্চেন নাম্বার 2, 1.2 ছিল, আর এটা 1.3, এটা 1.2 ছিল, আর এটা 1.3। আচ্ছা, কি বলছে? বাষ্প ঘনত্ব তোমাকে বলে দিয়েছে, তাহলে বাষ্প ঘনত্ব আর আণবিক ভরের মধ্যে একটা রিলেশন তোমরা জানো। বাষ্প ঘনত্বের ডেফিনেশনই বলছে কোনো একটা গ্যাসের সম উষ্ণতা সম আয়তনে কোনো গ্যাসের মাস ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের মাস, এটা 2 হয়। এটা ফর্মুলা আমরা জানি। বাষ্প ঘনত্ব ইউনিটলেস হয়। ওকে, তাহলে এখান থেকে এম যে আণবিক ভর, সেটা তুমি ক্যালকুলেট করতে পারো 2 × D। এবার যেহেতু তোমাকে ডি বলে দিয়েছে, ডি এর ভ্যালু কত বলে দিয়েছে, নাকি বলে দিয়েছে 8, সুতরাং 2 × 8। তাহলে যে গ্যাসটা তুমি নিয়েছো, সেই গ্যাসটার যে আণবিক ভর কত সেটা তুমি বলবে যে এম ইকুয়াল টু 8 × 16 এত গ্রাম। এই যে লিখলাম যে আণবিক ভর, যে গ্যাসটা আণবিক ভর এত গ্রাম, এই কথা অর্থ কি? এটা কি, এই যে গ্যাসটা আণবিক ভর 16 গ্রাম, এই যে কত 16 গ্রাম লিখছি, এটা হচ্ছে তোমার কি 1 মোল। 1 মোল গ্যাসের যে ভর সেটা তোমার 16 গ্রাম। এটা কত মোল? 1 মোল গ্যাসের ভর তোমার 16 গ্রাম।
ক্লিয়ার হয়েছে? 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যা, ওকে? 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6.023 × 10⁻23 নাম্বার অফ অ্যাটম রয়েছে বা নাম্বার অফ মলিকুলস রয়েছে। তাহলে এতগুলো অ্যাটমের যে মাস সেটা তোমার 16 গ্রাম। যে গ্যাসটা মানে যে তুমি এটা নিয়েছো তুমি, হ্যাঁ গ্যাসটা তুমি নিয়েছো, সেই গ্যাসটা। এবার তাহলে আমরা বলতে পারি, আমরা একটা জিনিস জানি যে 1 মোলের যে আয়তন হয় এসটিপিতে 1 মোল গ্যাসের যে আয়তন হয় 1 মোল বা এখানে 16 গ্রাম, তাই তো? 1 মোল গ্যাসের যে আয়তন সেটা কত হয় বলো তো? 22.4 লিটার, তাই না? 1 মোল মানে তুমি এখন কি বলবে? 16 গ্রাম, সরি 16 গ্রাম। তাহলে 16 গ্রাম গ্যাসের আয়তন কত বলছো তুমি? 22.4 লিটার। তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে, মানে বলছে যে 24 গ্রাম বোধ হয়, তাই না? দেখে নিচ্ছি। সুতরাং 22 তাহলে 1 গ্রামের আয়তন কত হয়? 22.4/16 লিটার হবে। আমাদের কোশ্চেনে কত বলেছে? কত গ্রাম গ্যাস বলেছে? 24 গ্রাম। তাহলে 24 লিখে দাও এখানে, ঐকিক নিয়ম রে বাবা। তাহলে 24 গ্রাম গ্যাসের যে আয়তন সেটা কত হবে বলো? 24 গ্রামের আয়তন হবে, তাহলে 24 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে তোমার কিন্তু আনসার চলে আসবে, তাই তো? সুতরাং 22.4 × 24 / 16, তাহলে 4 6 24, 4 4 16, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে পরে 11.2, তাই তো? 11.2, এটা কাটাকাটি করলে কত আসছে? 6 11.2 গুণ 3, 33.6, তোমার 33.6 লিটার তার আয়তন হবে। সুতরাং যে ভলিউমটা পাবে তুমি সেটা কত? 33.6 লিটার। আশা করি ক্যালকুলেশনটা ঠিকই করেছি। 22.4 × 24 ভাজিত 16, 33.6 লিটার। তাহলে এটা তোমার কি আয়তন হবে, বুঝতে পারলে? আচ্ছা, হ্যাঁ অপশন মিলে গেছে, 33.6 লিটার। 14 নম্বরটা কি বলছে? বলছে তাপ পরিবাহিত, না এটা একটু পরিবাহিতা হবে, হ্যাঁ। তাপ পরিবাহিতা সর্বাধিক কার? মানে এখানে ধাতু অধাতু কিছু যেহেতু বলেনি, তাহলে সবার ক্ষেত্রে সব থেকে বেশি যার হয় সেটা হচ্ছে তোমার হিরে। হিরে কিন্তু একটা অধাতু, তাহলে অধাতুর ক্ষেত্রে তাপ পরিবাহিতা সব থেকে বেশি হচ্ছে তোমার হিরে। ধাতু অধাতু যদি সব কিছু মিলিয়ে যদি জিজ্ঞাসা করে তাপ পরিবাহিতা সব থেকে কার? হিরে বলবে। কিন্তু যদি বলতো এখানে কোশ্চেন এরকম যদি করতো, এটা ধাতুর তাপ পরিবাহিতা সর্বাধিক, কোন ধাতুর তাপ পরিবাহিতা সর্বাধিক? সেটা কিন্তু রূপো হতো, এটা ধাতু, ঠিক আছে? মানে ধাতু যদি বলে তাহলে রূপো সব থেকে ভালো তাপ পরিবাহিতা, সর্বাধিক তাপ পরিবাহিতা, ওকে? নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে 1.5 প্রতিসারাঙ্ক মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত? সেটা তোমাকে বের করতে হবে। লাইটের স্পিড বলে দিয়েছি, ফ্রি মিডিয়াম সি। দেখো অ্যাকচুয়ালি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে ডেফিনেশন সেটা তোমাকে জানতে হবে। সেটা কি বলে? কোনো মানে ফ্রি মিডিয়ামে লাইটের স্পিড ডিভাইডেড বাই কোনো একটা মিডিয়ামে লাইটের স্পিড, এটা তোমার কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন, বুঝতে পারলে? তাহলে তোমাকে বের করতে হবে কি? কোনো একটা মিডিয়ামে লাইটের ভেলোসিটি ভি বের করতে হবে, তাহলে c/μ তুমি করবে। কোন মিডিয়াম বলেছে? যে মিডিয়ামটা বলে দিয়েছে সেই মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিয়েছে, সেটা কত? 1.5। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, উপরে 10 যাবে, 5 দুগুণে 10, 3 5 15, তাই তো? তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারি আমরা কি v = 2c/3, এটা আসছে। এখানে যদি বলে যে একদম ভ্যালুটা কত হবে সেটা তুমি ক্যালকুলেট করতে পারো, কারণ আমরা কি ফ্রি মিডিয়ামে লাইটের স্পিড জানি আমরা, এটা কত? 3 × 10⁸। তোমাকে যদি ভ্যালু বসাতে বলো তাহলে তুমি বসিয়ে দেবে। সুতরাং v = 2 × 3 × 10⁸ ডিভাইডেড বাই 3, তাহলে 3 3 কাটবে, তাহলে আনসার আসবে কত? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সেই মিডিয়ামটা মানে 1.5 অ্যাকচুয়ালি কাচের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়। সুতরাং কাচের যে মানে কাচ মিডিয়ামের মধ্যে যদি লাইট যায় তাহলে তার যে ভেলোসিটি হবে সেটা কত হবে? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন লিখলাম?
মিটার পার সেকেন্ড হবে, আর এটা তো স্পিড ভেলোসিটি, মিটার পার সেকেন্ড হবে। ওকে, তাহলে আমাকে এখানে সি এর টার্মসই রাখতে বলেছে, তাই আমি 2c/3 লিখলাম। অপশনটা দেখো তাহলেই বুঝতে পারবে। তাহলে এইটা তোমার আনসার হবে। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে, বলছে বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কী হবে। এখানে অনেকেই মিস্টেক করে, বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত সেটা ভালো করে বোঝো। দেখো বক্রতা বৃদ্ধি মানে কি বলতে চাইছে, ধরো তোমাকে একটা জিনিস দিয়ে বোঝায়, ধরো এইটা আর এইটা, এই দুজনের মধ্যে কার বক্রতা বেশি বলো তো দেখি। বক্রতা বেশি মানে কি, বাঁকানো বেশি, বেশি বাঁকানো। এর বক্রতা কিন্তু কম, এর বক্রতা কিন্তু অনেকটাই বেশি, কারণ বেশি বাঁকানো এটা। বক্রতা যদি বেশি হয়ে থাকে তাহলে দেখো এটাকে তুমি কমপ্লিট করলে তুমি একটা সার্কেল পাবে, এরকমভাবে একটা সার্কেল পাবে তুমি, রাইট। তাহলে তার সেন্টারটাই কি, তার বক্রতা কেন্দ্র হবে, এটা তার বক্রতা কেন্দ্র, তাহলে আর হবে বক্রতা কেন্দ্রের ডিস্টেন্সটা, স্মল আর বা ক্যাপিটাল আর যা খুশি লেখো তুমি। আর ফোকাসটা কী হবে, তাদের মিডিল পয়েন্ট হবে, দিস ইজ ফোকাস, রাইট, এটা তার ফোকাস হবে। আর যদি বক্রতা কম থাকে তাহলে দেখো বক্রতা কম মানে কি, তার রেডিয়াস অফ কার্ভেচার কিন্তু অনেকটা বেশি, জিনিসটা কি বুঝতে পারছি আমি, দেখো অনেকটা বেশি। তাহলে কি তার যে সেন্টার অফ কার্ভেচার সেটা কত, আর অনেকটা বড় দেখো আগেরটার থেকে। তাহলে এখানে যদি বলা হয় যে ফোকাসটা কত, ফোকাসটাও কিন্তু অনেকটাই বড়। তাহলে কি যার বক্রতা কম তার ফোকাসটা বেশি, বক্রতা বেশি হলে পরে ফোকাসটা কিন্তু কমে যাবে, তাহলে ফোকাসটা কি এখানে কম হবে। এটাকে যদি আমি 1 1 2 2 যদি বলি তাহলে অবশ্যই f1 ইজ লেস দ্যান f2। ক্লিয়ার হয়েছে, বক্রতা বাড়লে পরে ফোকাসটা কমবে, সেটা বুঝতে পারলে, ভালো করে বুঝে বুঝে করো, হ্যাঁ, কমবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে ভোল্ট ইনটু, এটা এক্স নয় এটা ইনটু মাল্টিপ্লাই, ভোল্ট ইনটু কুলম যে রাশির একক সেটি কি, আমরা সবাই জানি, ঠিক আছে। কার্য কি, কার্য হচ্ছে তোমার কি কিউ ইন্টু ভি হয়, তাই না, কিউ ইন্টু ভি। বা যদি পোটেনশিয়ালের ডেফিনেশন জিজ্ঞাসা করা তখন তুমি কী লেখো, পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ লেখো। তাহলে এখান থেকে তুমি ডাব্লিউ ইকুয়াল টু বলতে পারো কিউ ইন্টু ভি। এই যে পোটেনশিয়ালটা, পোটেনশিয়াল বা ওয়ার্ক ডান, হ্যাঁ মানে এটা পোটেনশিয়াল এনার্জি বা ওয়ার্ক ডান বলতে পারো। যে ওয়ার্ক ডানটাই কি, সেই চার্জটার মধ্যে কি পোটেনশিয়াল এনার্জি স্টোর করে, আমরা অনেক সময় এটাকে ওয়ার্ক ডান অথবা পোটেনশিয়াল এনার্জিও বলে থাকি, ঠিক আছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি মানে চার্জ ইন্টু পোটেনশিয়াল, এটা বিভব, ভি হচ্ছে তোমার কি পোটেনশিয়াল, অনলি পোটেনশিয়াল, আর ডাব্লিউটা কি পোটেনশিয়াল এনার্জি অথবা ওয়ার্ক ডান, নো প্রবলেম। তাহলে ওয়ার্ক ডান বা কার্য বলতে পারো তুমি। এখানে যদি তোমার কার্য না লিখে যদি পোটেনশিয়াল এনার্জি লিখতো সেটাও কিন্তু আনসার হতো, বা সিম্পল এনার্জি লিখলেও আনসার হতো, কারণ ডাইমেনশনটা কিন্তু এনার্জি ডাইমেনশন, মানে কার্যের ডাইমেনশন এনার্জি ডাইমেনশন সেম হয়। ওকে, তাহলে এটা তোমার আনসার হবে। আচ্ছা, এইখানে কি বলছে, বলছে বাল্যচক্রে কোন তরল ব্যবহৃত হয়, ঠিক আছে। বাল্যচক্রে কোন তরল ব্যবহৃত হয়, দেখো বাল্যচক্রে সাধারণত আমরা ম্যাক্সিমাম যেটা ইউজ করি সেটা হচ্ছে তোমার কি পারদ বা মার্কারি, ঠিক আছে, মার্কারি ইউজ করা হয়। আচ্ছা নেক্সট কোশ্চেনটা কি বলছে, বলছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট, এইটা স্মল হবে হ্যাঁ, আর ভিটা ক্যাপিটাল হবে। মেগা মানে কি জানো তুমি, 10⁶ হবে, মানে 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে কত, 10⁶ ইলেকট্রন ভোল্ট। তাহলে নিউক্লিয়ার শক্তি কত জুল হবে, তাহলে ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে একটা রিলেশন রয়েছে, সেটা তোমাকে জানতে হবে। এখান থেকে ইলেকট্রন ভোল্টের ডেফিনেশন যদি অ্যাকচুয়ালি ইলেকট্রন ভোল্টের ডেফিনেশন যদি তুমি জানতে পারো তাহলে তুমি বলতে পারবে ইলেকট্রন ভোল্টের ডেফিনেশন কাকে বলে। 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে একটা ইলেকট্রনকে পাঠাতে যে পরিমাণ কার্য করতে হয় বা যে পরিমাণ শক্তির অপচয় হয় সেটাকেই বলা হয় থাকে 1 ইলেকট্রন ভোল্ট। 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে একটা ইলেকট্রনকে পাঠানোর জন্য যে পরিমাণ শক্তির অপচয় হয় বা যে পরিমাণ শক্তি সঞ্চিত হয়, যাই বলো না কেন তুমি, হ্যাঁ, সেটাকেই বলি আমরা 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে একটা ইলেকট্রনের চার্জ কতক্ষণ হয় বলো, 1.6 × 10⁻⁻⁹ কুলম ইন্টু 1 ভোল্ট, তাহলে ভোল্ট, কুলম ইন্টু ভোল্ট, একটু আগে দেখলে তুমি কুলম ইন্টু ভোল্ট, এটা কি কার্য না,
তাহলে এটা তুমি জুল লিখবে। তাহলে সুতরাং তুমি বলবে যে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু কত 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। বুঝতে পারলে? তাহলে তোমাকে কি বলেছে 10⁻6 বলেছে, সুতরাং 10⁻6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে কি 10⁻6 তুমি মাল্টিপ্লাই করে দাও, জাস্ট সিম্পল জিনিস বাবা। তাহলে 1.6 ইন্টু 10⁻, তাহলে 6 রয়েছে, তাহলে 9 কত হয় বলো 13, তাই না? 13 14 15 16 17 18 19 13 হবে, তাহলে -13। তাহলে এটা তোমার আনসার হবে 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে 1.6 ইন্টু 10⁻13 জুল। এটা অপশন বি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলছে প্রথম পর্যায় ও তৃতীয় পর্যায়ের মৌল সংখ্যা প্রথম পর্যায়ে কি থাকে 2 8 8 18। তাহলে প্রথম পর্যায়ে 2টো, তৃতীয় পর্যায়ে 8টা রয়েছে, তাহলে 2 8। এদের কি বলেছে বলো অন্তর মানে ডিফারেন্স, তাহলে 8 - 2 করে দাও, তাহলে 6 হবে। তাহলে 6 তোমার কি কারেক্ট আনসার হবে? 6 কোথায়? এতে 0 বলেছে, এটা হবে না। বিতে বি, আচ্ছা বি হবে, এটা 6 হবে এটা, হ্যাঁ। তাহলে 6 তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে প্রদত্ত কোন যৌগটি আয়নীয় যৌগ নয়? আয়নীয় যৌগ নয় মানে যেখানটা আয়ন থাকবে না, ঠিক আছে? NaCl আয়ন রয়েছে, তাহলে এটা হতে পারে না। NH আয়ন রয়েছে, হতে পারে না। CaCl2 আয়ন আছে, হতে পারে না। তাহলে H2O এইখানে নেই, তাহলে এটা তোমার কি কারেক্ট আনসার হবে? এটা আয়নীয় যৌগ নয়। বলছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কি ঘটে? ক্যাথোডে ভাই বিজারণ ঘটে। ক্যাথোডে কি ঘটে? বিজারণ ঘটে। অ্যানোডে কি ঘটে? জারণ ঘটে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, মানে ক্যাথোড মানে সেখানে ইলেকট্রনের মানে ইলেকট্রন থাকে আর কি, ঠিক আছে? মানে ইলেকট্রন বেশি থাকে আর কি, ঠিক আছে? ইলেকট্রন বেশি থাকে। আচ্ছা, নেসলার বিকারকের সাহায্যে শনাক্ত করা হয় কাকে? অ্যামোনিয়াকে, NH3 গেল। বলছে কোন অ্যানায়নের উপস্থিতিতে লোহায় দ্রুত মরচে পড়ে? হয় ক্লোরাইড, মানে ক্লোরিন আয়নের উপস্থিতিতে কিন্তু বেশি মরচে পড়ে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি কি লবণ, তাই না? এরকম সমুদ্রে কি লবণের পরিমাণ বেশি, NaCl তুমি বলতেই পারো। তার জন্য অনেক সময় কী হয়, সমুদ্রের দিয়ে যখন ওই লোহার যখন ইয়েগুলো যেত না, জাহাজগুলো যেত, তখন লোহার জাহাজগুলোতে কি খুব তাড়াতাড়ি কি দেখা যেত কি মরচে ধরে যায়। তার জন্য অনেক সময় তারা কী করতো, ম্যাগনেসিয়ামের মানে ইয়ে করতো আর কি, কোটিং দিয়ে রেখে দিত, ঠিক আছে? যাই হোক, নেক্সট কোয়েশ্চেন কী বলছে? LPG, হ্যাঁ, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ফুল ফর্মটা আগের দিনে আমরা দেখেছিলাম। এর প্রধান উপাদান কি? বিউটেন। বিউটেন হচ্ছে কি এর প্রধান উপাদান। এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামেও আসে, ঠিক আছে? খুবই একটা মানে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আশা করি জিনিসগুলো বোঝাতে পারলাম। তাহলে এই হচ্ছে তোমার কি কিছু MCQ। ওকে, আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক 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 বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।